দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি শামসুল ইসলাম আপনাদের সবাইকে আজকের ফেসবুক লাইভ আড্ডায় সাদর আমন্ত্রণ জানাচ্ছি। নিউজ ক্রিকেট 24 বরাবরের মতো আজও আপনাদের সাথে এই লাইভ আড্ডা নিয়ে হাজির হয়েছে। আর আজকে আপনারা দেখতেই পাচ্ছেন ভার্চুয়াল স্টুডিওতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন অত্যন্ত পরিচিত মুখ, যারা নেপথ্যে কাজ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে অগ্রভাগে এগিয়ে দিয়েছেন, তেমনই একজন ব্যক্তিত্ব আমাদের সাথে রয়েছেন, নান আদার দেন খন্দকার জামিল উদ্দিন, ফর্মার ডিরেক্টর বিসিবি, ডাইরেক্টর মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং আরো অনেক অনেক অ্যাফিলিয়েশন আছে, সেগুলো তার মুখ থেকে শুনবো। জামিল ভাই, শুভ সন্ধ্যা, কেমন আছেন আপনি? হ্যাঁ, শুভ সন্ধ্যা। জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেমিকের মধ্যেও আল্লাহ ভালো রাখছে। জি, এটা একটা শুকরিয়া আদায়ের জায়গা, আলহামদুলিল্লাহ। প্যান্ডেমিক আমাদের মানে সারা বিশ্বব্যাপী আমরা জানি যে অর্থনৈতিক কর্মকাণ্ড, ক্রীড়া কর্মকাণ্ড, সব ধরনের কর্মকাণ্ডে এক ধরনের ছাপ রেখে গেছে। সেখান থেকে কিন্তু আমরা ওভারকাম করে আবারও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছি, এবং এখনকার নর্মাল সিচুয়েশনটাকে বলা হচ্ছে নিউ নর্মাল সিচুয়েশন। তো জামিল ভাই, আজকে আপনার কথা শুনবো, দর্শকদের শোনাবো। ক্রীড়াঙ্গনের এই যে ডেডিকেটেড অর্গানাইজাররা দিনকে দিন হারিয়ে যাচ্ছে বলে বোদ্ধারা মনে করেন, এবং আমরা যারা ক্রীড়া পিপাসু, ক্রীড়াঙ্গনের সাথে নিবিড়ভাবে কাজ করি, তারা ফিল করছি বিষয়টা। সেই জায়গায় খন্দকার জামিল উদ্দিনকে আমরা তুলে আনছি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এনকারেজড হয়, স্পোর্টস অর্গানাইজিং এ এগিয়ে আসে। তো আপনার শৈশব কৈশোর বেড়ে ওঠা এবং শুরুতে মানে শৈশবে খেলাধুলার সাথে আপনার কি ধরনের অ্যাটাচমেন্ট ছিল, সেই গল্পটা শুরুতেই শুনবো। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা দেখছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। সবাই এই প্যান্ডেমিকের মধ্যে ভালো আছেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আশা করি। আসলে আমার শৈশব কৈশোর সবই কেটেছে ঢাকায়। আমি জন্মের 1 মাস পর থেকেই, আমার জন্ম নরসিংদীতে, তার 1 মাস পরেই আমরা পরিবার ঢাকায় চলে আসে, এবং তারপর থেকে আমার ঢাকাতেই আমার শৈশব কৈশোর কেটেছে। শৈশব কেটেছে আমার বেশিরভাগ তোপখানা রোডে, বাংলাদেশের একটা অত্যন্ত পরিচিত জায়গা তোপখানা রোড, সেগুনবাগিচা। এই জায়গাতেই আমার বেড়ে ওঠা। সেগুনবাগিচা স্কুলে ক্লাস 8 অবধি পড়েছি, তারপরে ওয়েস্ট এন্ড হাই স্কুল, তারপরে কলেজ, তারপরে ঢাকা ইউনিভার্সিটি। 1991 সাল পর্যন্ত তোপখানা রোডের নিজের পৈতৃক বাসভবনেই ছিলাম। পরবর্তীতে সময়ের পরিক্রমায় আস্তে আস্তে গুলশান, বনানী, বারিধারা এদিকে চলে আসি, এবং 1999 সালে বারিধারায় আল্লাহর অশেষ কৃপায়, অশেষ রহমতে একটা বাড়ি করতে সক্ষম হই, এবং সেখান থেকে আজ অবধি নিজের বাসাতেই অবস্থান করছি। কৈশোরে আসলে ফুটবল, ক্রিকেটের প্রতি আগ্রহ ছিল বেশি। দুটোই আমি সেকেন্ড ডিভিশনে শান্তিনগর ক্লাবের হয়ে ফুটবল, ক্রিকেট দুটোই খেলেছি। পায়োনিয়ার খেলেছি, আমার নিজেদের পাড়ার ক্লাব দীপালি যুব সংঘ, যে ক্লাবটি পরবর্তীতে প্রিমিয়ার লিগেও একসময় উত্তীর্ণ হয়েছিল। প্রিমিয়ার লিগে খেলেছিল দীপালি যুব সংঘ। ওই সময় আমি ক্লাবটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করি, যখন প্রিমিয়ার লিগে ক্লাবটি খেলে। সেই ক্লাবের হাত ধরেই আসলে আমার ক্রীড়াঙ্গনের পথে যাত্রা। সেখানেই পায়োনিয়ার ফুটবল দিয়ে খেলা শুরু করি। পরবর্তীতে শান্তিনগর ক্লাবে সেকেন্ড ডিভিশনে ফুটবল, ক্রিকেট দুটোই একই সঙ্গে খেলেছি 92 সাল পর্যন্ত। তারপরে পর্যায়ক্রমে প্রথম ক্রীড়া সংগঠকের কাজটা করেছি আসলে ইস্কাটন সবুজ সঙ্গে, আমার যতটুকু মনে আছে। জামিল ভাই, আপনার সাংগঠনিক তৎপরতার গল্প আলাদা করে শুনবো বিশেষভাবে, কিন্তু এই যে আপনি বললেন যে পুরনো ঢাকায় বড় হয়েছেন, তারপরে আধুনিক ঢাকায় চলে গেছেন, নিজে বাড়ি বানিয়েছেন, অর্থাৎ এই সময়টায় আপনি পড়াশোনা, প্রফেশন, এইগুলো সবগুলোকে একসাথে একটা মানে কি বলবো, চমৎকার ভাবে মালা গেঁথেছেন, এবং সবগুলো কাজের মধ্যে একটা দুর্দান্ত সমন্বয় ঘটিয়ে একজন সফল ব্যক্তিত্ব হয়েছেন। পরবর্তীতে আপনার সামর্থ্য হয়েছে, সময় হয়েছে, সুযোগ হয়েছে, এবং স্পোর্টস প্যাশনের জায়গা থেকে আপনি স্পোর্টস অর্গানাইজিং এ ডেফিনেটলি এসেছেন। কিন্তু আমি এই ফাঁকে একটু জিজ্ঞেস করতে চাই, আপনার ওই শৈশবকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা কেমন ছিল? ইন্টার স্কুল, ইন্টার কলেজ, ইভেন ইন্টার ইউনিভার্সিটি, ওই লেভেলের চর্চা কি আজকাল দেখা যায়?
হ্যাঁ, এইটা কিন্তু আমাকে খুব মানে আমি আমি জানি না এখন ইন্টার স্কুল ফুটবল, ক্রিকেটটা হয় আমি জানি, যতটুকু আমি জানি যে ক্রিকেটের একটা ইন্টার স্কুল ক্রিকেট হয়, প্লাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডও স্কুল ক্রিকেটের একটা বিশাল আয়োজন করে থাকে প্রত্যেক বছর। এটা খুবই ভালো দিক। বাট ফুটবলে ইন্টার স্কুল ফুটবলটা এখন মনে হয় আর আমরা দেখি না, বা আমি শুনিও না যে ইন্টার স্কুল ফুটবল হচ্ছে। এই তৃণমূল পর্যায়ে এই জিনিসগুলো কিন্তু আসলে খুব দরকার। ইন্টার স্কুল ফুটবল, ইন্টার স্কুল ক্রিকেট, এইসব খেলাধুলাগুলো যদি থাকে, এগুলোকে কন্টিনিউ করা উচিত। কারণ এই খেলাধুলার মাধ্যমে কিন্তু একটা খেলোয়াড়ের বীজ কিন্তু ওইখান থেকে তৈরি হয়। সে স্কুলে জি খেলে, জি জি, স্কুলে খেললে, ভালো খেললে তার প্রতি অনেকের দৃষ্টি পড়ে, সেখান থেকে সে নেক্সট ধাপে যায়। এভাবে কিন্তু আমরা একটা ফুটবলার বা একটা ক্রিকেটারকে প্রতিভা কিন্তু পায়। আমরা আহ, পেতে পারি। বাট এই খেলাগুলো এখন খুব বেশি নিয়মিত হয় না, মাঝে মধ্যে হয়তো হয়, বাট আমার খুব রেগুলারলি হয় বলে আমার আমার জানা নেই। আমি আমার এই জিনিসটা আসলে আমি আপনার এই এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে এই দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই টুর্নামেন্ট গুলো আসলে রেগুলার ভিত্তিতে হওয়া উচিত, যেটা আমাদের সময় কিন্তু সবসময় ইন্টার স্কুল, আমি ইন্টার স্কুল ফুটবল খেলেছি, ইন্টার কলেজ ফুটবল খেলেছি, ইউনিভার্সিটিতে উঠে ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল খেলেছি। বাট এগুলো এই হুম তো হুম হুম, এই টুর্নামেন্ট গুলো এখন আসলে অনিয়মিত অনিয়মিত হয়ে গেছে। এই এই টুর্নামেন্ট গুলো অ্যাবসলিউটলি। আসলে রেগুলার ভিত্তিতে হওয়া উচিত। জি, জনাব খন্দকার জামিল উদ্দিন, আপনি এই যে খেলোয়াড়ি জীবন শেষ হলো, লেখাপড়া শেষ হলো, পেশায় চলে আসলেন, কিন্তু ক্রীড়া সংগঠক হবার অনুপ্রেরণাটা বা এই নেশাটা মানে আপনাকে কিভাবে আকৃষ্ট করলো সেই গল্পটা শুনতে চাই। এবং যেটা বললেন যে অ্যাজ অ্যান অর্গানাইজার আপনার শুরুটা কোন ক্লাব দিয়ে কিভাবে? আসলে আমাদের নিজেদের পাড়ারই ক্লাব ছিল দীপালি যুব সংঘ। সেখানে আমি যখন মাস্টার্স পড়ি তখনই সেই ক্লাবের সাধারণ সম্পাদকের গুরু দায়িত্ব আমি পালন করেছি প্রায় 4-5 বছর। এবং ওই সময়ে হুম হুম, মাস্টার্স পাস করার পরে এই 87-এ মাস্টার্স করি ঢাকা ইউনিভার্সিটি থেকে। তারপরে 1993 সালে আমার যতটুকু মনে পড়ে যে আমাদের একজন ক্রিকেটে একজন খুবই আমার একজন পছন্দনীয় মানুষ ছিলেন, মানু ভাই, যিনি হুম হুম, প্রয়াত হয়েছেন। এবং আমাদের উনি তখন সকলেরই ক্রিকেটের সঙ্গে, পছন্দের। হ্যাঁ, মানু ভাইকে আমি খুব ভালো করে চিনতাম, উনি আমাকে অনেক স্নেহ করতেন। ওনার হাত ধরেই আসলে আমার এই সংগঠক হিসাবে আত্মপ্রকাশ। কারণ দীপালি যুব সংঘটা পাড়ার ক্লাব হওয়ার কারণে, এবং তখন মাত্র পায়োনিয়ার খেলতো, ঠিক সংগঠক হিসাবে আমার সেভাবে ওইটার সঙ্গে কাজ করলেও মানে একজন সংগঠক হিসাবে আত্মপ্রকাশ করার যে ব্যাপারটা, সেটা কিন্তু জি, আমার হয়েছে ইস্কাটন সবুজ সংঘের হাত ধরে। 1993 বাহ সালে আমার বাহ, যতটুকু মনে আছে, মানু ভাই আমাকে প্রস্তাব দিলেন, প্রয়াত মানু ভাই, আমি ওনার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ পাক ওনাকে বেশ নসিব করুক। উনি আমাকে প্রস্তাব দিলেন যে ইস্কাটন সবুজ সংঘের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার জন্য। সেটা 1993 সালে, তখন ইস্কাটন প্রথম বিভাগ ক্রিকেট লিগ খেলতো। এবং বাহ, মানু ভাই প্রত্যাশা করলেন যে আপনি নিজের মতো করে টিমটা করেন, তুমি নিজের মতো করে টিমটা করো, এবং আমি তুমি যদি ভালো মতো সময় দাও, এখানে কাজ করো, আমার মনে হয় যে ভালো একটা কিছু আমরা করতে পারবো। এবং তখনই আসলে বাহ, আমি দেখলাম যে ক্রীড়া সংগঠক হিসাবে যেহেতু কাজ করার ইচ্ছা আছে, ক্রীড়ার সঙ্গে জড়িত থাকার ইচ্ছা আছে, তো আমি মানু ভাইয়ের কথায় রাজি হয়ে গেলাম এবং বাহ, ইস্কাটন সবুজ সংঘের দায়িত্ব নিলাম। এবং আমি প্রথম বছরেই ইস্কাটন সবুজ সংঘকে অপরাজিত চ্যাম্পিয়ন করে প্রিমিয়ার লিগে উন্নীত করতে সক্ষম হয়েছিলাম। এবং ব্রাভো। 2 বছর আমি ক্লাবটির সঙ্গে জড়িত ছিলাম ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসাবে। পরবর্তীতে একটা সময় আমার প্রাণের ক্লাব মোহামেডান থেকে আমার প্রস্তাব আসে মোহামেডানের সাথে যুক্ত হুম হওয়ার হুম, জন্য, এবং 95-96 সাল থেকেই আমি মোহামেডানের সঙ্গে যুক্ত হয়ে পড়ি। আস্তে আস্তে মোহামেডান ক্রিকেট কমিটিরও দায়িত্ব নেই। এক সময় যে বছর আমি ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলাম, আমি 2 বছর দায়িত্ব পালন করি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে মোহামেডান ক্লাবের। এবং তার মধ্যে একটি বছর, প্রথম বছরই মোহামেডান ক্লাব কিন্তু প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করে। এবং তার পরবর্তীতে বাহ, আস্তে আস্তে পথ পরিক্রমায় প্রথম যখন লিমিটেড কোম্পানি হয় মোহামেডান, তখন সেই মোহামেডান ক্লাবের সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করি। যদিও পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি, একটা সিলেকশনের মতো হয়েছিল। এবং মোহামেডান ক্লাবের প্রথম লিমিটেড কোম্পানি হিসাবে আত্মপ্রকাশের প্রথম কার্যনির্বাহী কমিটিতেই আমি আসলে ডাইরেক্টর হিসাবে দায়িত্ব পাই, এবং সেই দায়িত্ব আজও পালন করে চলেছি।
সংক্ষেপে এইটুকুই বাহ, হচ্ছে আমার ক্লাবের সাংগঠনিক সঙ্গে আমার আমার যে জড়িত থাকার অর্গানাইজিং বিষয়টা, ক্যারিয়ার। এবং আচ্ছা, এইটা এই সূত্র যে ধরেই আমি মোহামেডান ক্লাবের পরবর্তীতে। সাথে আমি সেই গল্পটা শুনবো জামিল ভাই। এই যে হুম, আপনি মোহামেডানের মতো একটা ঐতিহ্যবাহী জনপ্রিয় দেশের একটা নন্দিত ক্লাবের ডাইরেক্টরশিপ পেলেন এবং দীর্ঘদিন সেই ক্লাবটার সাথে আপনি ইনভলভ, কিন্তু সেই ঐতিহ্য আবহান মানে ঢাকা মোহামেডান ফুটবলে হারিয়েছে, ক্রিকেটও ইদানিং কালে একই অবস্থা। তো এজ অ্যান অর্গানাইজার এই বিষয়টা কিভাবে দেখেন, যে যারা সমর্থক মোহামেডানের তারা তো অনেকটা আশাহত হয়েছে সাম্প্রতিক সময়ের বিভিন্ন বুঝতে বছরের পারিনি, আবার ঘটনা বলেন। দেখে। বলছিলাম যে মোহামেডানের এই যে পিছিয়ে পড়া হ্যালো। মূলধারা থেকে, শুনতে পাচ্ছেন জামিল ভাই? জামিল ভাই শোনা যাচ্ছে? সাউন্ড পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, বলছি যে মোহামেডানের এই যে পিছিয়ে পড়া এটা কতটা কষ্ট দেয় আপনাকে, আপনি বলুন। আমাদের অতিথি খন্দকার জামিল উদ্দিন, ফরমার ডিরেক্টর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ডাইরেক্টর মোহামেডান ক্লাব লিমিটেড ঢাকা, তিনি আবারও যুক্ত হচ্ছেন। প্রবাবলি আমরা তাকে পেয়ে গেছি। একটু সমস্যা করছিল। জি, থ্যাংক ইউ, আপনাকে আবারও পেয়েছি। এই যে মোহামেডান ক্লাব জি, সাম্প্রতিক সময়ে পারফরমেন্সের দিক থেকে ফুটবলে, ক্রিকেটে দুটো মেজর ইভেন্টেই ক্রমাগত পিছিয়েছে। তো এই বিষয়টাকে কিভাবে আপনি সমর্থকদের বলবেন? এটা আসলে খুবই দুঃখজনক। আসলে সাম্প্রতিক সময়ে যদিও হকিতে আমরা কয়েকবার শিরোপা অর্জন করেছি, বাট ফুটবলে ক্রিকেটে বিশেষ করে ফুটবলে মোহামেডানের যে একটা উন্মাদনা ছিল, মোহামেডানের যে একটা দাপট ছিল, সেটা কিন্তু বেশ কয়েক বছর ধরে অনুপস্থিত। সেটার মূল কারণ হচ্ছে আসলে ফাইন্যান্সিয়ালি আমরা খুব ভালো জায়গায় থাকতে পারি নাই। আমাদের অনেক ডোনার ছিল, অনেক ছিল যারা নাকি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো মূলত ফাইন্যান্সিয়াল কারণেই আমরা আসলে, কারণ এখন আপনি জানেন ঢাকা প্রিমিয়ার লিগে একটা ফুটবল টিম করতে কিন্তু কয়েক কোটি টাকার প্রয়োজন হয়। এক এক এখন তো প্লেয়াররা এক একটা ভালো প্লেয়ার নিতে গেলে 40-50 লাখ টাকা প্রয়োজন হয়। বাট আমি কিন্তু মানে খুব অবাক হই যে যে পরিমাণ পেমেন্ট প্লেয়ারদেরকে করতে হয়, সেরকম খেলা কিন্তু আমরা এখন আর দেখি না। আমরা যখন মডার্ন ক্লাবে যোগ দেই, তখন যারা ফুটবল খেলতেন তাদের পেমেন্টের সঙ্গে সঙ্গে তারা কিন্তু দর্শকদের সেই কোয়ালিটি ফুটবলও উপহার দিতেন, মাঠে উপচে পড়া দর্শক থাকতো, এবং ফুটবলের যে একটা ক্রেজ ছিল সেটা সেটা কিন্তু আসলে হারিয়ে গেছে, মোটামুটি হারিয়ে গেছে বলা যায়। এবং এটাই আমি মনে করি যে মূল কারণ। কারণ যখন ক্রেজটা ছিল তখন অনেক মানুষ ক্লাবে এসে ভিড় করতেন, অনেক মানুষ ক্লাবের সঙ্গে যুক্ত হতে চাইতেন, অনেক মানুষ ক্লাবকে অর্থনৈতিক সহায়তা দিতেন। সেই জিনিসটা কিন্তু এখন আর আমরা দেখি না। এখন পুরো দলটাই, পুরো টিমটাই গুটি কয়েক ডোনারের উপর ভিত্তি করে চলে। এটা আপনিও জানেন ভালো যে এখন ক্লাবগুলো আর আগের মতো সাধারণ দর্শক বা সাধারণ যারা সমর্থক তাদের কাছ থেকে সেই সহায়তাটা পায় না, সেই অনুদানগুলো পায় না। মূলত কয়েকজন বিত্তবান সংগঠক মিলে ক্লাবটাকে এখন পরিচালনা করে, টাকা পয়সা তারাই দেয়। সুতরাং এই জায়গাটায় আমরা আসলে একটু পিছিয়ে পড়েছি অন্যান্য শীর্ষস্থানীয় ক্লাব, আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল, এরকম দলগুলো থেকে আমরা পিছিয়ে পড়েছি মূলত অর্থনৈতিক কারণে। এছাড়া মোহামেডানের সাংগঠনিক ভাবে মোহামেডান ঠিক মতোই আছে, এখানে আসলে কোনো সমস্যা নাই, সবাই আমরা একসাথেই আছি। আপনি জানেন মোহামেডানের বাদল রায়, সালাম মুর্শিদের এখনো ফুটবল ফেডারেশনে বড় বড় দায়িত্ব পালন করেন। শফিকুল ইসলাম মানিক, যিনি সভাপতি পদে প্রার্থী হয়েছেন, তিনিও মোহামেডানের খেলোয়াড় ছিলেন, মোহামেডানের দীর্ঘদিন খেলেছেন। সুতরাং সাংগঠনিক দিক থেকে আসলে সবই আছে, বাট অর্থনৈতিক কারণটায় আমরা একটু পিছিয়ে পড়েছি এবং সেভাবে আমরা ক্লাবটাকে অর্থনৈতিক ভাবে সেভাবে চাঙ্গা করে তুলতে পারিনি। এটাই হচ্ছে আসলে মূল সমস্যাটা। জি, থ্যাংক ইউ জামিল ভাই, আমরা আবারও আপনার কাছে শুনবো। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে লাইভ দেখছেন এবং শেয়ার করছেন। যে সমস্ত বন্ধুরা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা ওয়াচ পার্টি স্টার্ট করুন এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার ব্যবস্থা করে দিন। যে সমস্ত মন্তব্যগুলো এসছে একটু পড়ে শোনাতে চাই। অধিকাংশই আপনাকে প্রশংসা করে লেখা। আমাদের ধারাভাষ্যকার কুমার কল্যাণ তিনি লিখছেন, গ্রেট ম্যান আমাদের জামিল ভাই,
যার হাত ধরে বিসিবির উপস্থাপক হওয়ার সুযোগ পেয়েছিলাম 5-এ। আচ্ছা, তখন জামিল ভাই বিসিবির গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন। শুভকামনা সব সময় বড় ভাইয়ের জন্য। করোনার সময় আমার এলাকার 100টি পরিবারকে খাদ্য সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছিলেন। অনেক বড় মনের মানুষ তিনি। স্যালিউট বড় ভাই। আচ্ছা, কুমার কল্যাণের একাধিক কমেন্টস থ্যাংক ইউ পেয়েছি। কুমার। হ্যাঁ, আপনার প্রশংসা করেছে জামিল ভাইয়ের সাংগঠনিক দক্ষতা ও যোগ্যতার কোনো তুলনা নেই। এস রাজু বলছে, চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। কুমার কল্যাণ পরের কমেন্টসে বলছে, অনেক কৃতজ্ঞতা জামিল ভাই, আপনার প্রতি দীর্ঘজীবী হন। অনন্য মামুন বলছে, আসসালামু আলাইকুম শামসুল ইসলাম ভাই, খন্দকার জামিল উদ্দিন স্যার, আপনাদেরকে শুনছি এবং একই সাথে দেখছি। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, আমাদের সাবেক টেস্ট ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, উনি লিখছেন যে নাইস ভাইয়া। থ্যাংক ইউ বিদ্যুৎ ভাই। আপনিও নিশ্চয়ই আমাদের একদিন অতিথি হবেন এবং আপনার ক্যারিয়ারের গল্প আমরা দর্শকদের শোনাতে চাই। জসিম উদ্দিন, ক্রিকেট বিদ্যুৎ স্মারক বিদ্যুৎ সংগ্রাহক, কিন্তু তিনি বলুন। বিদ্যুৎ কিন্তু বিদ্যুৎ কেমন? আমার দেখা বিদ্যুৎ কিন্তু আমার দেখা বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার। আমি কিন্তু মনে করি বিদ্যুৎ 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 আমার চোখে বিদ্যুৎ ওয়ান অফ দি ফাইনেস্ট ওপেনার ইন বাংলাদেশ ক্রিকেট। আমি ওর মতো ওপেনার খুব কমই বাংলাদেশ ক্রিকেটে দেখেছি। তামিম ইকবাল তাদের মধ্যে একজন, বাট তামিমদের পূর্বসূরি যদি কারো নাম ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওপেনার হিসাবে নিতে হয়, আমি কিন্তু এক নামে বিদ্যুতের কথাই বলবো। তার পরবর্তীতে ওপি ছিল, বাট সাম্প্রতিক সময় এই জায়গাটাই কিন্তু আমি বিদ্যুতের মতো একজনের অভাব দেখছি। যে যেরকম বিদ্যুতের মতো একজন থাকলে আমাদের তামিমের সঙ্গে ওপেনিং জুটিটা আমরা কিন্তু অনেক ভালোভাবে এস্টাবলিশ করতে পারতাম। আমাদের ওপেনিং জুটিটা কিন্তু আপনি জানেন শামসুল ভাই, যে দীর্ঘদিন যাবত আমাদের ওপেনিং জুটি নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে। আমরা কিন্তু ওপেনিং জুটিতে ভালো পার্টনারশিপ দিতে পারছি না। তামিমের যোগ্য কাউকে পার্টনারশিপ হিসাবে এখনো আমরা এস্টাবলিশ করতে পারি না। এই জায়গাটাই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের একটা বড় সমস্যা, যে বিদ্যুতের মতো একজন খেলোয়াড় যদি আজকে তামিমের সঙ্গে থাকতো, তাহলে হয়তো আমাদের ওপেনিং নিয়ে এত সমস্যায় পড়তে হতো না। ধন্যবাদ বিদ্যুৎ তোমাকে। আমরা এই সমস্ত প্রসঙ্গে আবারও আমরা বিস্তারিত আসবো। মোহাম্মদ আমিরুজ্জামান আমির বাবু, সাবেক ক্রিকেটার, উনি লিখছেন, মানবিক মানুষ, বিরাট হৃদয়ের মানুষ। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ আপনার এই উত্তর পেয়ে থ্যাঙ্কস ভাইয়া বলেছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর কৃতজ্ঞতা জানাচ্ছি। এমন করে মন্তব্য করে আপনাদের যে কোনো জিজ্ঞাসা যদি থাকে তাহলে সেগুলো বলুন। জামিল ভাই, আমরা গল্পে চলে যাই, খুব দ্রুত সময় এগিয়ে যাচ্ছে। আপনি বিসিবির অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং আমাদের ক্রিকেটটা যখন ঠিক ইন্টারন্যাশনালি এস্টাবলিশড হতে যাচ্ছিল, গ্রুমিং হচ্ছিল ইন্টারন্যাশনালি, ঠিক সেই সময় একটা গোল্ডেন এরাতে আপনি দায়িত্ব পালন করেছেন অ্যাজ এ ডিরেক্টর বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং সিসিডিএম এর গুরুত্বপূর্ণ পদে ছিলেন। স্কুল ক্রিকেটটা দেখভাল করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আপনার যে পদচারণা এবং অ্যাক্টিভিটিস, সেই সম্বন্ধে যদি দর্শকদের আমাদের শোনান। আসলে ক্রিকেটের প্রতি সবসময় আমার একটা অন্যরকম ভালোবাসা ছিল। বিভিন্ন কারণে যদিও আমার পক্ষে নিজেকে ওইভাবে প্লেয়ার হিসেবে তৈরি করা, মানে টপ লেভেল একজন ক্রিকেটার হিসেবে তৈরি করা সম্ভব হয় নাই, বাট ক্রিকেট কিন্তু আমার অন্তর জুড়ে ছিল সবসময়তেই। ক্রিকেটের প্রতি আমার ভালোবাসাটা ছিল দীর্ঘদিনের। সুতরাং সেই আশা থেকে যখন 2002-তে আলী আসগর লবির নেতৃত্বাধীন নতুন কমিটি আসলো 2002-এ, সম্ভবত সেটা ছিল সেপ্টেম্বর মাস, তখন বর্তমান বিসিবির যে যিনি সিনিয়র সহসভাপতি জনাব মাহবুব ভাই, উনি ওনার সঙ্গে আমি ক্রিকেট নিয়ে প্রায়, উনি আমাদের একজন বড় ভাই এবং আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানেরও উনি একজন অংশীদার। আমরা আমাদের যে গ্রুপ আছে এসটিএস গ্রুপে উনিও একজন সম্মানিত পরিচালক। সেই সূত্র ধরে মাহবুব ভাইয়ের আমি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম। মাহবুব ভাই নিজে ক্রিকেট খেলতেন এবং উনি জানতেন যে ক্রিকেটের সঙ্গে আমার একটা ভালোবাসার সম্পর্ক আছে, আমি ক্রিকেট নিয়ে কাজ করতে চাই। এর আগে আমি মহামেডান ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। মাহবুব আনামি আমাকে সেই কাজ করতে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। পরবর্তীতে যখন 2002 সালে আলী আসগর লবির নেতৃত্বে নতুন কমিটি বিসিবির দায়িত্বভার গ্রহণ করে, তখন উনি আমাকে বললেন যে জামিল, তুমি কি একটু কাজ করবা নাকি? তা আমি বললাম, আমি কিসে কাজ করব? এটা মজার গল্প আছে এখানে, যে উনি আমাকে বললেন, কয়েকটা কমিটির কথা বললেন, যে ক্রিকেট অপারেশন দিস দ্যাট, অনেক কমিটির কথা বললেন। তা আমি ওনাকে বললাম যে আপনি কোন কমিটিতে আছেন? তো উনি বললো, আমি তো ক্রিকেট অপারেশন। তো উনি বললেন, আমি বললাম যে তাহলে আমি আপনার সঙ্গেই কাজ করব, ক্রিকেট অপারেশনসে কাজ করব। তো উনি বললেন, তো তুই আমাকে, উনি তুই করে বলেন আর কি।
তা আমাকে বললেন তুই তো এত সময় দিতে পারবি না, তুই যে ব্যস্ত মানুষ, এই ক্রিকেট অপারেশন করতে হলে টিম চিটাগাং গেলে সেখানে যেতে হবে, খুলনা গেলে সেখানে যেতে হবে, ময়মনসিংহ গেলে সেখানে যেতে হবে, তুই তো এত সময় দিতে পারবি না, তো এইখানে তোর কাজ করাটা ঠিক হবে না। তো আমি বললাম যে তাইলে আর কি কি কমিটি আছে, তখন উনি আরো কয়েকটা কমিটির নাম বললেন। তখন আমি বললাম আচ্ছা মাহবুব ভাই, কোন কমিটিটা সবচেয়ে কঠিন? তো উনি আমাকে বললেন সবচেয়ে আমরা সমস্যায় ভুগি টিকেট অ্যান্ড সিটিং কমিটি নিয়ে। আমি বললাম আমি তাহলে এখানে কাজ করব, যেটা সবচেয়ে কঠিন সেখানেই আমি দায়িত্ব নিতে চাই, আমি সেখানে একটা ভালো কিছু করতে চাই। এই সূত্র ধরে উনি বললেন হ্যাঁ ঠিক আছে তুই পারবি, তুই এই টিকেট কমিটি তোর যে নেচার, তুই এই নেচারের কারণে তুই টিকেট কমিটিটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবি। সুতরাং আমি মনে করি ইউ ডিড দ্য রাইট থিং, তুই ভালো চয়েস করেছিস, তোকে টিকেট কমিটির দায়িত্ব দেওয়া হবে। সেই সূত্রে আমি ক্রিকেট কমিটির সম্পাদকের দায়িত্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যোগ দেই এবং সেখান থেকে আমার বিসিবির পদচারণা শুরু। আসলে প্রথম দায়িত্বটা পালন করি, এখানে একটা জিনিস বলে রাখা ভালো দর্শকদের উদ্দেশ্যে, প্রথম দায়িত্বটা পাই বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর 2002 সালের নভেম্বরে সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে এসেছিল, সেই সফরের টিকেট অ্যান্ড সিটিং কমিটির সম্পাদকের দায়িত্ব আমি পালন করি। এবং আমি আমার নিজেরও খুব ভালো লাগছে এই কথাটা বলতে, আমি টিকিট কমিটির দায়িত্ব পাওয়ার পরে সবকিছু নিয়েই কিন্তু আমি খোলামেলা সাংবাদিক সম্মেলন করতাম। অর্থাৎ টিকিটের পিছনে কত ব্যয় হচ্ছে, কতগুলো টিকিট ছাড়া হচ্ছে, প্রেস বক্সের দাম কত হবে, ভিআইপি বক্সের দাম কত হবে, সব মানে ওপেন, মানে সাংবাদিকদের সামনে আমি ওপেন সবকিছু খুলে বলতাম যে আমাদের পরিকল্পনাগুলো কি। তো সেই প্রেক্ষাপটে আমরা যখন আমরা যখন টুর্নামেন্টটা শেষ করলাম, আমার এখনো মনে আছে টিকিট অ্যান্ড সিটিং কমিটি থেকে বিসিবি আয় করলো 28 লক্ষ টাকা। এবং মজার ব্যাপার হচ্ছে, এটা আমার জানা ছিল না, আমাকে ফোন করলেন তখন তৎকালীন ইত্তেফাকের ক্রীড়া সম্পাদক শ্রদ্ধেয় দিলু ভাই। দিলু ভাই আমার বললেন জামিল ভাই আপনি তো ম্যাজিক দেখাই ফেললেন। আমি বললাম কিরকম? বললো বাংলাদেশের ইতিহাসে টিকিট বিক্রি থেকে কখনো বিসিবি প্রফিট করে নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনি 28 লাখ টাকা প্রফিট করছেন। এবং পরের দিন উনি, আমার এখনো মনে আছে, ইত্তেফাকে উনি হেডলাইন দিয়েছিলেন যে বিসিবির ইতিহাসে সর্বপ্রথম টিকিট থেকে আয় 28 লক্ষ টাকা। অথচ আপনি জানেন যে সেই সিরিজটা কিন্তু মাঠে তেমন একটা দর্শক কিন্তু ছিল না, বাট তারপরও আমাদের পক্ষে সেই আয়টা করা সম্ভব হয়েছিল, কারণ আমরা যে হসপিটালিটি বক্সগুলোর টিকিট সবগুলো বিক্রি করতে সক্ষম হয়েছিলাম, সেখান থেকে একটা মোটো অঙ্কের অর্থ আমরা আয় করেছি। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, টিকিট বাবদ 56 বাবদ একসময় প্রচুর টাকা খরচ হতো, আমরা সেটাকে প্রায় 1/3 নামিয়ে নিয়ে এসেছিলাম। এবং এইসব কারণেই এই প্রশাসনিক কারণগুলোতে কারণেই আসলে তখন আমাদের পক্ষে টিকিট থেকে আয় করা সম্ভব হয়েছিল, যে ধারাবাহিকতাটা কিন্তু এখনো আছে। আপনি দেখবেন যে এখন কিন্তু টিকিট থেকে যখনই কোনো সিরিজ হয়, টিকিট থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা মোটা অঙ্কের অর্থ আয় করে। জি, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, জবাবদিহিতা এইটা ছিল আপনার কাজের মূল মন্ত্র। সেই কারণেই গণমাধ্যম থেকেও আপনার ওই কাজকে প্রেইজ করে ওইরকম হেডলাইন করেছিল দিলু ভাই। আমাদের সাথে অনেক দর্শক কিন্তু বাই দিস টাইম আবারও যুক্ত হয়েছে, তারা কমেন্টস করেছে। অনন্য মামুন বলছে লিটন দাস বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার হবে একদিন, তার মধ্যে সেই অ্যাবিলিটি আছে বলে আমি মনে করি। অনন্য মামুন সেটা মনে করছে। ফারুক সিদ্দিকী বলছে নাইস টু সি ইউ জামিল ভাই, থ্যাংকস এভরিবডি, কিপ ইন টাচ। আমাদের সঙ্গেই থাকুন। খন্দকার জামিল উদ্দিন, ফর্মার ডিরেক্টর বিসিবি। এরপরে টিকিট বেচা বিক্রির দায়িত্ব ছেড়ে আপনি ক্রিকেট সিসিডিএম এ চলে এলেন, সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব, তাই তো? জি না, আমি যখন টিকিট কমিটির দায়িত্ব ভালোভাবে পালন করলাম এবং বিসিবি থেকে আমাকে অ্যাপ্রিসিয়েটও করা হলো, তখন তৎকালীন আপনি জানেন যে ওই সময় বিসিবিতে মুখ্য দায়িত্ব পালন করতেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান আরাফাত রহমান, লয় ভাই ছিলেন প্রেসিডেন্ট। ওনারা আমাকে বললেন যে আপনি এত সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন, উই আর হ্যাপি, সো আপনি টুর্নামেন্ট কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করেন। তখন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন শাহ নুরুল কবির শাহিন, প্রাক্তন এমপি এবং একজন সাবেক ক্রিকেটারও। তো শাহিন ভাইয়ের সঙ্গে আমি টুর্নামেন্ট কমিটিতে যোগ দিলাম
এবং সেখানেও কিন্তু আমার কিছু মজার অভিজ্ঞতা আছে। সেটা হলো প্রথমবার যখন টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পাই, তো সাংবাদিক সম্মেলনগুলো সাধারণত আমিই করতাম। শাহিন ভাই সাংবাদিক সম্মেলনে খুব একটা আসতেন না, কারণ উনি এমপি ছিলেন, তখন ব্যস্ত থাকতেন, সেই কারণে আসা হতো না ওনার। আমাকেই সাংবাদিক সম্মেলনের দায়িত্বটা সামলাতে হতো। তো একদিন আমাদের সামনে ন্যাশনাল লিগ হবে, যেটা আমাদের একমাত্র ফার্স্ট ক্লাস লিগ। আপনি জানেন যে এখন অবশ্য আমাদের প্রিমিয়ার লিগও ফার্স্ট ক্লাস লিগ, তখন প্রিমিয়ার লিগটা ফার্স্ট ক্লাস লিগ ছিল না, শুধুমাত্র ন্যাশনাল লিগটাই ফার্স্ট ক্লাস লিগ ছিল। তো সেই ফার্স্ট ক্লাস লিগ শুরু হবে, আমি খোঁজ নিয়ে দেখলাম যে ঢাকা স্টেডিয়াম ছাড়া আর বাইরের কোনো মাঠই আসলে ফার্স্ট ক্লাস টুর্নামেন্টের উপযুক্ত নয়। উইকেটও ওইরকম ভালো না, পরিবেশও সেরকম ভালো না, ড্রেসিং রুমের অবস্থা যাচ্ছে তাই। আমি চিন্তা করলাম যে এইভাবে তো ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট খেলা যাবে না, কিন্তু টুর্নামেন্টটা তো করতে হবে। তখন আমি সিদ্ধান্ত নিলাম এবং শাহিন ভাইয়ের সঙ্গে কথা বললাম, বিসিবির অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বললাম। আমি বললাম যে মাহবুব ভাইয়ের সঙ্গে কথা বললাম, যে আমি বললাম যে না, আমি ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট ফার্স্ট ক্লাস ইমেজেই করতে চাই, আমি যেন তেন ভাবে ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট করতে রাজি না। তো আমি যদি দায়িত্ব পালন করি তাহলে টুর্নামেন্ট কমিটির আমি যেভাবে চাইবো সেভাবেই হতে হবে। এবং আমি মনে করি ফার্স্ট ক্লাস টুর্নামেন্টটা ফার্স্ট ক্লাস অ্যাটমসফিয়ারেই খেলানো উচিত, এবং সেটা এইবার আগামীতে আমরা অন্যান্য ভেন্যুগুলো বাই দিস টাইম ঠিক করে ফেলবো। বাট এইবারের টুর্নামেন্টটা যেহেতু সময় খুব কাছে চলে এসছে, আমাদের এইবারের টুর্নামেন্টে সব খেলা ঢাকাতেই অনুষ্ঠিত হবে, এই সিদ্ধান্ত দিলাম। বিসিবিও আমার সিদ্ধান্ত মেনে নিল যে ঠিক আছে, তুমি যেভাবে চাও সেভাবে করো। তো সাকসেসফুলি সেভাবে টুর্নামেন্টটা সমাপ্ত করলাম। তখন আমার একজন খুবই প্রিয় সাংবাদিক, যেহেতু জীবনের কথা বলছি তাই এই ছোট ছোট বিষয়গুলো আসতে সামনে, আমার খুবই প্রিয় একজন সাংবাদিক অগর মন্ডল, ওনাকে আমি অগরদা বলে জানি। উনি তখন ভোরের কাগজের সাংবাদিকতা করতেন, ক্রীড়া সম্পাদক ছিলেন ভোরের কাগজের, অগর মন্ডল। উনি আমার খুব প্রিয় একজন সাংবাদিক। তো উনি পত্রিকায় পরের দিন লিখলেন যে খন্দকার জামিল উদ্দিন কোত্থেকে এসছেন জানি না, টুর্নামেন্টের দায়িত্ব পেয়েছেন, উনি তো হোম এন্ড অ্যাওয়ে বাদ দিয়ে সব খেলা ঢাকাতেই অনুষ্ঠিত করলেন, দোহাই দিলেন উইকেট ভালো না, দিস দ্যাট। আসলে ঢাকায় করতে পারলে সুবিধা, অত বেশি কাজকর্ম করতে হবে না, সেটাকে অ্যাভয়েড করার জন্যই উনি এই কাজটা করলেন। বাট এটা কতখানি ক্রিকেটের জন্য ভালো হচ্ছে, এরকম অনেক কিছুই উনি লিখলেন। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, উনি ক্রীড়া সাংবাদিক, ওনার যেটা মনে হয়েছে উনি লিখেছে। তবে আমি ওনার কাছে সংবাদ পাঠালাম। আমার এক বন্ধু তখন আগে থেকে ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ছিল, সে চিনত অগর মন্ডলকে। তা আমি তার মাধ্যমে খবর পাঠালাম যে অগরদাকে যে তুমি একটু বলো যে আমি কিছু না বুঝে এই কাজটা করি নাই, উনি আগে আমার কাজগুলো দেখুক, আস্তে আস্তে মাত্র তো এসছি, আরো কিছুদিন কাজ করব, আরো কিছুদিন থাকবো, আমার সম্পর্কে ভালোভাবে জেনে তারপরে যদি এরকম লেখা হয় তাহলে মনে হয় ভালো হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। বাট উনি ভালো লিখেছেন, আমার তাতে কোনো আপত্তি নেই। তো টুর্নামেন্টটা শেষ হয়ে গেল। এরপরে শুরু হলো, তার কয়েক মাস পরে আমরা শুরু করলাম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, যেটা সারা বাংলাদেশে খেলা হয়, 64টা জেলায় এই খেলায় অংশগ্রহণ করে, আপনি জানেন। তো সেখানে তো আর একটা স্টেডিয়ামে হবে না, সেখানে তো অনেকগুলো স্টেডিয়াম লাগবে। তখন আমি খেলা দিলাম, ফতুল্লায় খেলা দিলাম, আমি কুমিল্লায় খেলা দিলাম, চিটাগাঙে খেলা দিলাম, ময়মনসিংহে খেলা দিলাম, অনেকগুলো ভেন্যুতে একযোগে খেলা শুরু হলো। তখন কমপ্লেইন আসা শুরু করলো যে উইকেট গুলা ভালো না, দিস দ্যাট। অগর মন্ডলও লিখলেন হাঁটুর উপরে বল উঠে না, হ্যাঁ সেখানে খেলা দেওয়া হয়েছে, দিস দ্যাট, অনেক কিছু লিখলেন। তা আমি এটা দেখে খুব খুশি হলাম। পরের দিন তখন আমি কিন্তু ইতিমধ্যে সিসিডিএম এর দায়িত্ব পেয়েছি। তো আমি সিসিডিএম অফিস, আপনারা জানেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে সিসিডিএম এর অফিস ছিল তখন। তো আমি গেলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামে সিসিডিএম মিটিং করতে, ওখানে আমার সঙ্গে অগর মন্ডলের দেখা হলো। তো আমি বললাম যে অগরদা, আপনি তো লিখলেন বল টল উঠে না হাঁটুর উপরে, ঠিক নাকি? এগুলো ঠিক? বলে হ্যাঁ ঠিক না, মানে আপনি খবর নেন, আপনি তো সেক্রেটারি, আপনি খবর নেন, দেখেন বল ঠিক, বল কোনো উইকেটই ঠিক নাই, মাঠ ঠিক নাই, কোনো আউটফিল্ড ঠিক নাই। তাই নাকি? সত্যি? উনি বললো হ্যাঁ সত্যি। আমি বললাম তাহলে দেখেন, এই মাঠগুলোতেই আপনারা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট খেলাতে চেয়েছিলেন, কিন্তু আমি খেলাইনি বলে আপনি লিখেছিলেন যে আমি হোম এন্ড অ্যাওয়েতে কেন খেলালাম না। হ্যাঁ,
তখন যদি ওই ওই ভেন্যুগুলোতে আমি ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট খেলাতাম, তাহলে মনে হয় আমার আর চাকরি থাকতো না বিসিবিতে। আপনারা এমন লেখা লিখতেন যে আমার চাকরি চলে যেত। বলে হ্যাঁ এটা তো ভালো। তখন অগত্যা, কিন্তু আমি এই জন্য ওনাকে শ্রদ্ধা করি, উনি কিন্তু তৎক্ষণাৎ উনি বললেন, উনি কিন্তু কোনো আর্গুমেন্ট করলেন না। উনি বললেন হ্যাঁ তাই তো জামিল ভাই, আপনি তো তাহলে ঠিক কাজটাই করেছেন। তাই বলছি ঠিক কাজটা যদি করে থাকি, আপনি আগামীকালকে লিখবেন পত্রিকায় যে আমি কাজটা ভালো করেছিলাম। যদি আপনি মনে করেন আমি ঠিক কাজটা করেছি, আপনি আগামীকাল পত্রিকায় লিখবেন। এবং আমি সেদিনের পর থেকে অগরদার আসলে বিরাট ফ্যান। পরের দিন উনি বক্স নিউজ করলেন ভোরের কাগজে যে সিদ্ধান্ত সঠিক, সিদ্ধান্ত সঠিক। ভেরি নাইস। খন্দকার জামিল উদ্দিন সিদ্ধান্ত যথাযথ নিয়েছিলেন বলেই আমাদের ফার্স্ট ক্লাস টুর্নামেন্টটায় আমাদের সমস্যায় পড়তে হয়নি। উনি একটা বক্স নিউজ করলেন পরের দিন এবং বললেন যে তাহলে গ্রাউন্ডস কমিটির তাহলে কাজটাকে, গ্রাউন্ডস কমিটি তাহলে কি করে, এটা একটা দিয়ে উনি লাস্টে ছেড়ে দিলেন। এবং ওই দিনের পর থেকে আমি আসলে ওনার ফ্যান। ওনার যেমন সমালোচনা করার যেমন অধিকার আছে, তেমনি সত্যটাকে অ্যাকসেপ্ট করারও ওনার সেই সৎসাহস আছে। এবং উনি পরের দিন সেটা লিখে প্রমাণ করেছেন যে উনি ক্রীড়াঙ্গনের একজন আসলে আদর্শ আইডিয়াল একজন সাংবাদিক, যিনি আসলে ক্রীড়ার উন্নয়ন পছন্দ করেন, অযথা সমালোচনা যিনি করেন না। আসলে ক্রীড়াঙ্গনের যাতে ভালো হয় সেই লক্ষ্যে উনি একজন সাংবাদিক হিসেবে কাজ করে যাচ্ছেন। আজও কিন্তু ক্রীড়াঙ্গনে উনি একজন বেশি খুব একজন স্বনামধন্য এবং খুবই রেসপেক্টেড একজন ক্রীড়া সাংবাদিক কিন্তু। জি, এই মজার ঘটনাটা এই ফাঁকে দর্শকদের সাথে শেয়ার করলাম। বলে দিলেন, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় অগরদা আগে পরে দেখবে অনুষ্ঠানটা, তিনি হি মাস্ট বি ডিলাইটেড। এবং এইরকমই হওয়া উচিত, প্রফেশনালিজম সর্বত্র থাকা উচিত। ভালো কাজের যেমন প্রশংসা থাকা উচিত, তেমনি নিন্দনীয় কাজের সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক। অবশ্যই অবশ্যই, সেটাই তো সাংবাদিকের কাজ। জি, ফার্স্ট ক্লাস ক্রিকেট সেই মৌসুমে আপনি সবগুলো ম্যাচ ঢাকায় করলেন। এখন কিন্তু অলমোস্ট হোম এন্ড অ্যাওয়েতে হয়, আমাদের অনেক ভেন্যু হয়েছে ওভার দ্য ইয়ার। এর পরবর্তী টুর্নামেন্টও আমি হোম এন্ড অ্যাওয়েতে করেছি, এর পরবর্তী টুর্নামেন্টেই আমি হোম এন্ড অ্যাওয়েতে করেছি এবং সব ভেন্যুগুলো তার আগে ভালোভাবে পরিপ্রস্তুত করে নিয়েছি। জি, এখন এই যে ইদানিং কালে যে ফার্স্ট ক্লাস লিগ হচ্ছে আর আপনার সময় যে ফার্স্ট ক্লাস লিগটা হতো 4 দিনের ম্যাচ, তো সবকিছু মিলিয়ে আপনি কি উন্নতি দেখেন কিনা? আর সেই সময় আমরা তো একেবারে গোড়ার দিকে ছিলাম ফার্স্ট ক্লাস ক্রিকেটে, তাই না? খুব বেশি অভিজ্ঞতা ছিল না, মাত্র কয়েকটা মৌসুম খেলেছিলাম, তারপরে টেস্ট স্ট্যাটাস পেয়ে গেলাম এক মৌসুম পরেই। তারপরে আপনার মতো, আপনার জন্য বিষয়টা নতুন ছিল, আমাদের ক্রিকেটের জন্যই নতুন ছিল বিষয়গুলো। এখন যে ফার্স্ট ক্লাস ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাতে আপনি সন্তুষ্ট কিনা একজন অর্গানাইজার হিসেবে? এখন কিন্তু ফার্স্ট ক্লাস জাতীয় লিগের পাশাপাশি আরেকটা কিন্তু লঙ্গার ভার্সন টুর্নামেন্ট হয় আমাদের এখন, আমাদের ক্রিকেট বোর্ডের সূচিতে সেটা আছে। এটা খুব ভালো দিক। লঙ্গার ভার্সন ক্রিকেট আমরা যত খেলবো, হ্যাঁ, তত দুটো লিগ কিন্তু এখন হয়। লঙ্গা ভার্সন 4 দিনের ক্রিকেট এখন জাতীয় লিগের পাশাপাশি আরেকটা চ্যাম্পিয়ন্স লিগ হয়, যেটা হতে কিন্তু 4টা ফ্রাঞ্চাইজি, বিভিন্ন ফ্রাঞ্চাইজি, ওয়ালটন, মধ্যাঞ্চল, বিভিন্ন কোম্পানি এটার সঙ্গে যুক্ত। হ্যাঁ, তো এইটা কিন্তু বিসিবির একটা খুবই ভালো পদক্ষেপ, কারণ লঙ্গার ভার্সন ক্রিকেট আমরা যত বেশি খেলবো তত বেশি আমাদের টেস্ট ক্রিকেটের জন্য আমরা নিজেদের তৈরি করতে পারবো। এই লঙ্গা ভার্সন ক্রিকেট আমরা শুরু করেছিলাম হাঁটি হাঁটি পা পা করে, তার আগেও হয়েছে, বাট আজকে কিন্তু এটা একটা পর্যায়ে এসছে। বিসিবি এখন কিন্তু আমি মনে করি অনেকটা যত্নশীল লঙ্গার ভার্সন ক্রিকেটের প্রতি। ভেন্যুগুলো ভালোভাবে রপ্ত করার চেষ্টা করছেন, ভালো হোটেলে খেলোয়াড়দের রাখার ব্যবস্থা করা হচ্ছে, লঙ্গার ভার্সন ক্রিকেটে খেলোয়াড়দের সম্মানীয় বেড়েছে। বাট আমি এই সুযোগে একটা কথা বলে রাখতে চাই যে লং টেস্ট ক্রিকেট যতদিন না আমরা ভালো খেলবো ততদিন কিন্তু ক্রিকেট জাতি হিসাবে আমরা কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারবো না। শুধু ওয়ান ডে ক্রিকেট খেলে কিন্তু ক্রিকেটের অভিজাত যে ক্লাব সেখানে কিন্তু পৌঁছানো যাবে না। সুতরাং টেস্ট ক্রিকেট ভালো খেলতে হলে আমাদের এই লঙ্গার ভার্সন ক্রিকেট ভালো খেলতে হবে। এটাকে আরো, এখন অনেকখানি গোছানো টুর্নামেন্ট হয়, কিন্তু আরো অনেক কাজ করার এখানে সুযোগ আছে। আপনি জানেন, আমি একটা উদাহরণ দিই। গত পরশুদিনই আমি পত্রিকায় দেখলাম, প্রথম আলো পত্রিকায় দেখলাম যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের যে 23 জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে, টেস্ট প্লেয়াররা পাবে বছরে 7 লাখ পাউন্ড বেতন যারা টেস্ট ক্রিকেট খেলবে। অর্থাৎ 7 কোটি টাকা বাংলাদেশ টাকায় টেস্ট ক্রিকেটাররা পাবে।
অথচ ওয়ানডে ক্রিকেটারের বেতন হচ্ছে, যারা কন্ট্রাক্টেড প্লেয়ার তাদের বেতন হচ্ছে 1,85,000 পাউন্ড, অর্থাৎ 1,85,00,000 টাকা। তার মানে কি, প্রায় 4 গুণ, 3.5 গুণ অর্থ পাবেন যারা টেস্ট ক্রিকেট খেলবেন, টেস্ট ক্রিকেট খেলার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তার মানে তারা টেস্ট ক্রিকেটটাকে অনেক অনেক বেশি গুরুত্ব দেয়। আমাদেরও যে অনেক প্লেয়ার আমরা শুনি, প্রেসিডেন্টও বলেছেন, আমাদের সম্মানিত প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন একদিন বলেছেন যে আমাদের যে খুবই সম্ভাবনাময় খেলোয়াড় মুস্তাফিজুর রহমান, সে নাকি টেস্ট খেলতে চায় না, সাকিব নাকি টেস্ট খেলতে চায় না, এরকম অনেকের কথা আমরা শুনি, তারা নাকি টেস্ট খেলতে চায় না। এইটা কারণ হচ্ছে এখন টি-20 ক্রিকেট চলে আসছে। টি-20 ক্রিকেট খেললে অনেক বেশি অর্থ পাওয়া যায়, ওয়ানডে ক্রিকেট খেললে লিগগুলোতে বড় বড় ক্লাবগুলো ভালো পয়সায় তাদেরকে নেয়, বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ খেলা যায়, যার জন্য এই সংক্ষিপ্ত ভাষণে ক্রিকেটে নিজেদের ক্যারিয়ারটাকে বড় করার জন্য কিন্তু আজকাল অনেকের মধ্যে এই অনাগ্রহটা তৈরি হয়েছে যে তারা তো একটা প্লেয়ার তো আসলে 10-12 বছরের বেশি খেলতে পারবে না, ম্যাক্সিমাম। কিছু ব্যতিক্রম আছে যারা 17-18 বছর, তামিম, সাকিব, মুশফিক এদের মতো কিছু ব্যতিক্রম আছে, মাশরাফি, যারা 15-16 বছর ক্রিকেট খেলবে বা খেলছে অলরেডি, বাট বেশিরভাগই কিন্তু 8-10 বছরেই ক্যারিয়ার শেষ হয়ে যায়। সুতরাং তারা মনে করেছে যে 8-10 বছরে যতখানি অর্থ উপার্জন করা যায় সেজন্যই তারা শর্টার ক্রিকেটের দিকে বেশি ঝুঁকে। সেই জন্য আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত হবে টেস্ট ক্রিকেটকে যাতে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, সেজন্য টেস্ট ক্রিকেটের সম্মানটা অনেক অনেক বেশি বৃদ্ধি করা উচিত। তাহলে পরে অনেকেই টেস্ট ক্রিকেট খেলতে পারেন। যেমন মনে করেন মমিনুল, সে কিন্তু আর ওয়ানডে ক্রিকেট, টি-20 ক্রিকেট খেলে না, বাট সে কিন্তু টেস্টের অপরিহার্য সদস্য। আমরা একজন নতুন প্লেয়ার দেখছি, সাদমান ইসলাম ওপেনার, সেও কিন্তু টেস্ট ক্রিকেটের জন্য তাকে বিবেচনা করা হচ্ছে। সুতরাং আমরা যদি এরকম সম্মানীগুলো এই টেস্ট ক্রিকেটারদের, যারা লঙ্গের বাসন ক্রিকেট খেলবেন, টেস্ট ক্রিকেট খেলবেন, তাদের সম্মানীটা যদি আমরা বাড়িয়ে দেই, একটা ভালো মানের অঙ্ক যদি তাদেরকে আমরা সম্মান হিসাবে দেই, তাহলে কিন্তু আর ভবিষ্যতে আমরা শুনবো না যে অমুক প্লেয়ার বলেছে আমি টেস্ট খেলতে চাই না, অমুক প্লেয়ার বলেছে আমার টেস্ট খেলার আগ্রহ নাই। তখন কিন্তু তারাও এই টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহী হবে। কারণ আপনি যত যাই বলেন না কেন, অর্থ কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং খেলোয়াড়দের রুটি রুজি কিন্তু এই ক্রিকেট খেলা নিয়েই। সুতরাং এখানে যেখানে সে বেশি আয়ের সম্ভাবনা দেখবে সেখানে সে ঝুঁকে পড়বে। সুতরাং একটা প্লেয়ারের যদি টেস্ট খেলার ওরকম তীব্র আকাঙ্ক্ষাও থাকে, সে কিন্তু চাইবে নিজেকে টেস্ট, ওয়ানডে ক্রিকেট, টি-20 ক্রিকেটে নিজেকে বেশি পরিচিত করার জন্য, যাতে সে বেশি অর্থ আয় করতে পারে। কিন্তু আমরা যদি টেস্ট ক্রিকেট যারা খেলেন, লঙ্গার ভার্সন যারা খেলেন, তাদের যদি আমরা সম্মানটা বাড়িয়ে দেই, তারাও কিন্তু তখন এই খেলাটায় মনোযোগী হবে, এই খেলাটা খেলতে চাইবে। কারণ অর্থ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। জি জামিল ভাই, আপনি খুব চমৎকার ভাবে বলেছেন যে টেস্ট ক্রিকেটে আমাদের ইমপ্রুভ করার জন্য খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া উচিত এবং নাম্বার অফ ফার্স্ট ক্লাস ম্যাচেস বৃদ্ধি করা দরকার। যদিও এনসিএল এবং বিসিএল নতুন করে ইন্ট্রোডিউস করার মাধ্যমে কিছু ম্যাচ বেড়েছে, আবার এনসিএল এ কিন্তু এখন 2টা টায়ার হয়ে গেছে, তাতে কিন্তু সত্যিকার অর্থে ম্যাচের সংখ্যা কমে গেছে। তো যারা এনসিএল, না, ম্যাচের সংখ্যা কমলে কিন্তু হবে না, হ্যাঁ, ম্যাচের সংখ্যা যত বেশি বাড়ানো যায়, হ্যাঁ, অর্থাৎ সকলের জন্য অবারিত সুযোগটা থাকছে না, হয়তো লিমিটেড কিছু প্লেয়ার্স যারা বিসিএল খেলে 4টা ফ্রাঞ্চাইজিতে, মানে 4-20-80 জন, এনসিএল যখন খেলে 8-20-160 জন, এই তো আমাদের ক্রিকেটার। আমরা পাশের দেশ ইন্ডিয়ায় দেখি বা অন্যান্য এস্টাবলিশ টেস্ট প্লেইং নেশনস গুলোর মধ্যে দেখি বছরে 10টা-12টা ইভেন 15টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে। সেই সংখ্যাটা আমাদের খেলোয়াড়দের জন্য সত্যিকার অর্থে কম। 5টা-6টা ফার্স্ট ক্লাস ম্যাচ ইজ নট গুড এনাফ টু সার্ভাইভ ইন দা ইন্টারন্যাশনাল টেস্ট অ্যারেনা। এনিহাউ, আমরা আজকে খন্দকার জামিলের গল্প শুনছি আর দর্শকরা মন্তব্য করছে, সেগুলো নিতে চায়। মোশাররফ হুসাইন, তিনি বলছে, স্যার আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন আছে, অনেক বছর দেখি না স্যার আপনাকে, এই তো আজ দেখা হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় আমাদের news.com এর সৌজন্যে। আচ্ছা, রাজশাহীর আরো একজন ক্রিকেট সংগঠক, ক্রিকেটার গড়ে তোলার কারিগর আব্দুল মুক্তাদির, যিনি বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির একজন ডিরেক্টর, তিনি বলছেন, আই অলওয়েজ রেসপেক্ট ইউ, এবং আপনি শেষে যে টেস্ট ক্রিকেটের উন্নয়নের জন্য পরামর্শগুলো দিলেন সেখানটাই বলছেন অ্যাবসলিউটলি রাইট জামিল ভাই। তো এইভাবে ক্রিকেট সংশ্লিষ্ট স্পোর্টস রিলেটেড, হ্যাঁ, স্পোর্টস এর মানুষগুলো কিন্তু এই শোটা দেখছে এবং আপনার কথা একেবারে তন্ময় হয়ে শুনছে। জামিল ভাই, আপনি তো এই যে সাংগঠনিক তৎপরতা স্পোর্টস এর সাথে, এর পাশাপাশি আমরা শুনেছি যে আপনার একটা সুন্দর হৃদয়ের মানুষ, আপনি হৃদয়বান মানুষ।
আপনি যেখানেই সুযোগ পান আপনার দু হাতটা প্রসারিত করেন, আপনি নানা রকমের সোশ্যাল অ্যাক্টিভিটিস করেন, বৃদ্ধাশ্রম গড়েছেন। এই সামাজিক কর্মকাণ্ড নিয়ে আমাদের দর্শকদের একটু শেয়ার করুন প্লিজ। আসলে দেখেন, আমরা যারা সমাজে, আমি প্রিভিলেজডই বলবো, আল্লাহ পাকের অশেষ রহমত যে বাংলাদেশে জন্ম নিয়েও অনেক বেশি প্রিভিলেজড হিসাবে আমরা সমাজে বসবাস করছি। সুতরাং যারা এই সমাজে, আমাদের তো গরিব দেশ, আসলে যারা ক্ষমতা রাখেন, সক্ষমতা রাখেন, সবারই আসলে কিছু কিছু এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে অগ্রসর হয়ে আসা উচিত। তাহলে আমাদের যে এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের যারা গরিব দুঃখী মানুষ, তাদের কিন্তু এই পয়সাগুলো কার জন্য? আপনি অর্থ আয় করবেন, একদিন তো সবাইকে চলে যেতে হবে, পয়সাগুলো তো আপনার সঙ্গে যাবে না। সুতরাং কিছু যদি এই সাধারণ মানুষের জন্য যদি আমরা কিছু কাজ করে যাই, কিছু অর্থ দিয়ে যাই, কিছু প্রতিষ্ঠান করে যাই, যেমন আমার একটা প্রতিষ্ঠান আছে, আমি এই প্রসঙ্গে বলতে চাই যে আমার একটা প্রতিষ্ঠান আছে আশুলিয়াতে, মা ও শিশু ক্লিনিক। প্রায় 11 বিঘা জমির উপরে আমাদের একটা হসপিটাল আছে, যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। মাত্র 15 টাকা, ওই যে ঢাকা মেডিকেলের মতো মাত্র 15 টাকার টিকিট কাটতে হয়। এটা একটা নর্মস এর মতো রেখেছি, মাত্র 15 টাকা, বাকি সমস্ত চিকিৎসা কিন্তু সেখানে ফ্রি। এবং সেটা কিন্তু আমরা করেছি মা ও শিশুদের জন্য মেইনলি, বাট অন্যান্য রোগীরাও সেখানে আসতে পারেন, অন্যান্য পেশেন্টরাও এসে, গরিব যারা আছেন তারা এসে চিকিৎসা নিতে পারেন। আমরা ওইটা করেছিলাম, ওই অঞ্চলে গার্মেন্টস শ্রমিক অনেক বেশি, ইপিজেড আছে ওখানে, আশুলিয়াতে অনেক ফ্যাক্টরি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আমি নিজেও একজন গার্মেন্টস ব্যবসায়ী। সেই হিসাবেই কিন্তু আমি এবং আমার বড় ভাই সদ্য খন্দকার মনিরুদ্দিন, আপনারা জানেন ওনাকে, উনি ব্যবসায়িক অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ, শান্তা হোল্ডিংস এর ম্যানেজিং ডিরেক্টর, অ্যাপোলো হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর, যেটা এখন এভার কেয়ার হসপিটাল। তো উনি উনি আমার আপন বড় ভাই, উনি আর আমি মিলেই কিন্তু এই প্রতিষ্ঠানটা করেছিলাম, এবং উনি দায়িত্বটা আমাকেই দিয়েছিলেন। এই আমার বাবার নামে একটা ফাউন্ডেশন, মমতাজ স্মৃতি ফাউন্ডেশন, আমার বাবা ছিল খন্দকার মমতাজ উদ্দিন, উনি সরকারি চাকরি করেছেন দীর্ঘদিন। ওনার নামে আমরা একটা ফাউন্ডেশন করি, সেই ফাউন্ডেশনের আন্ডারে আমরা এই হসপিটালটা করি 2006 সালে। সেটা এখন পূর্ণোদ্যমে চলছে, এবং সেখানে কিন্তু কাজ করেন, এটার চেয়ারম্যান হিসেবে কাজ করেন কিন্তু স্বনামধন্য চিকিৎসক, শিশু বিশেষজ্ঞ জনাব MQK তালুকদার। আমি জানি, আপনারা নিশ্চয়ই ওনার নাম শুনেছেন, ওনাকে চেনেন, জনাব MQK তালুকদার, যিনি বাংলাদেশের একজন প্রথিতযশা চাইল্ড স্পেশালিস্ট। উনি এটার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে হসপিটাল পরিচালনা করছেন, আমি ওনার সঙ্গে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি এই হসপিটালে। এই ধরনের আমরা কিছু প্রতিষ্ঠান, আমি মনে করি সবারই এই ধরনের, যারা সক্ষমতা রাখে, যারা সমাজে প্রিভিলেজ বিত্তশালী, তাদের উচিত এই ধরনের প্রতিষ্ঠান, বৃদ্ধাশ্রম বলেন, এই ধরনের হসপিটাল বলেন, ক্লিনিক বলেন, এই ধরনের কিছু যদি আমরা করে দিয়ে যাই, আখেরে কিন্তু এটা আপনারই কাজে আসবে, আপনার দেশের জনগণের কাজে আসবে, মানে কিন্তু আপনারও কাজে আসলো। এবং এটাকে বলা হয়, আমি একজন মুসলমান হিসাবে এটা আমি জানি, এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। আখিরাতেও কিন্তু এটা আপনার কাজে আসবে, এটার জন্য কিন্তু উপরওয়ালা আপনাকে পুরস্কৃত করবেন। তো সেজন্য আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে আবেদন রাখবো, বিত্তশালীদের প্রতি, যারা বিত্তশালী আছেন সমাজে, তারা সবাই যদি এই সোশ্যাল কাজগুলোতে এগিয়ে আসেন, সামাজিক কল্যাণমূলক কাজগুলোতে এগিয়ে আসেন, তাহলে কিন্তু আমাদের একটা বড় জনগোষ্ঠী এর দ্বারা উপকৃত হবে। চিকিৎসার ক্ষেত্রে বলেন, সামাজিক অন্যান্য ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু গরিব মানুষগুলো সুবিধার আওতায় আসবে, তাদের দোয়াও কিন্তু আপনার আখেরাতে কাজে লাগবে। আমি সবার প্রতি আহ্বান জানাবো, সবাই যেন কম বেশি করে হলেও এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ থেকে নিজেকে বঞ্চিত না করেন। জি, খুবই চমৎকার ভাবে বলেছেন যে যারা বিত্তবান তারা যেন এই ধরনের সমাজ হিতৈষী কার্যক্রমে এগিয়ে আসে, তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে, চারপাশ সুন্দর হবে, এবং আমার প্রতিবেশী যদি সুখে থাকে সেইখানে আমারও সুখ। আমরা আলোচনাটা শেষ করব একটা পর্যায়ে গিয়ে, এবং আপনি যেহেতু ক্রীড়া সংগঠক, ক্রিকেটের মানুষ, ক্রিকেটের গল্প দিয়ে শেষ করব। ক্রিকেট নিয়ে আরো কিছু কথা বলতে চাই আপনার সাথে। বাংলাদেশের ক্রিকেট বর্তমানে যেভাবে চলছে, ফার্স্ট ক্লাস ক্রিকেটটা নিয়ে আপনি অলরেডি বলেছেন, টেস্টে ভালো করার জন্য কি ধরনের রেসিপি হতে পারে সেই কথাগুলো অলরেডি অ্যাড্রেসড। এখন আপনি বলুন যে বিপিএল আমাদের দেশের ক্রিকেটে কতটা ইম্প্যাক্ট রাখছে, এবং আপনার কথায় আমি যতটুকু বুঝতে পেরেছি যে এলিট ক্লাবের ক্রিকেট মেম্বার হতে গেলে টেস্টেই ভালো করতে হবে, কিন্তু সমগ্র বিশ্বব্যাপী কিন্তু
ফোকাসটা ওই টি-20 ক্রিকেটের দিকে। আপনি দেখুন আইপিএল, অনেক ক্রিকেট আসর বন্ধ, ওয়ার্ল্ড কাপ টি-20 হলো না, আইপিএল কিন্তু হচ্ছে। দেন এগেন ওই যে মানি, মানি ইজ এ ম্যাটার। যে সবকিছু মিলিয়ে বাংলাদেশের এই যে বিপিএল এবং বাংলাদেশের ওয়ানডেতে যে সাকসেস স্টোরিজ গুলো আছে, এই বিষয়গুলোকে কিভাবে দেখেন আপনি একজন ক্রীড়া সংগঠক হিসেবে? আসলে দেখেন, আমরা যারা ক্রিকেট পছন্দ করি, যারাই ক্রিকেট পছন্দ করেন, আপনি সবাইকে জিজ্ঞেস করে দেখবেন, যারা দীর্ঘদিন থেকে ক্রিকেট অনুসরণ করে আসছেন, দেখে আসছেন, সবারই কিন্তু প্রিয় হচ্ছে টেস্ট ক্রিকেট। বাট বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে বিপিএলটা কিন্তু আসলে দরকার ছিল। কারণ হচ্ছে ক্রিকেট খেলাটা দীর্ঘ সময়ের খেলা বলে কিন্তু অনেক মানুষ দেখতে চায় না, যে সারাদিন বসে একটা খেলা দেখবো, পাশাপাশি ফুটবল 1.5 ঘন্টা দেখলেই হয়। সুতরাং সেই ভাবনা থেকেই ক্রিকেটকে জনপ্রিয় করার জন্যই আসলে কিন্তু এই আইপিএল এর সৃষ্টি হয়েছিল, যাতে করে অল্প সময়ে মানুষ ধুমধারাক্কা 4-6 দেখলো, সন্তুষ্ট হয়ে হাততালি দিয়ে হইচই করতে করতে বাড়ি গেল। এটাকে জনপ্রিয় করার জন্যই আসলে, ক্রিকেটকে জনপ্রিয় করার জন্যই কিন্তু আসলে এই টি-20 ক্রিকেটটা চলে এসছে। আমি এটাকে কোনো খারাপ চোখে দেখি না, কিন্তু এটা দরকার আছে, কারণ এটার মাধ্যমে অনেক খেলোয়াড়রা ভালো আয় রোজগার করছে, যেটা খুবই একটা খেলোয়াড়ের জন্য ভালো। এবং এবং এই এই টি-20 ক্রিকেটের মধ্যে কিন্তু আরেকটা জিনিসও আসছে, এখানে কিন্তু খেলতে হয় ভয় ডরহীন ক্রিকেট টি-20-তে। সুতরাং এই যে ক্রিকেট খেলাটার যে একটা ভয় ডরহীন ক্রিকেট খেলাটা কিন্তু ক্রিকেটাররা আসলে রপ্ত করছে এই আইপিএল বিপিএল খেলেই কিন্তু। সুতরাং এটারও একটা দরকার আছে। বাট আমি মনে করি এখন যেটা সময় এসছে সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের এই সেক্টর ওয়াইজ আমাদের টিম আলাদা করতে হবে। টেস্ট ক্রিকেটের জন্য একরকম টিম, ওয়ানডের জন্য একরকম টিম, টি-20-র জন্য একরকম টিম। আপনি দেখেন ইংল্যান্ডে দেখেন, যারা টেস্ট ক্রিকেট খেলে তাদের 7 জন 8 জনই কিন্তু ওয়ানডে ক্রিকেট টি-20 ক্রিকেট খেলে না। আবার যারা ওয়ানডে ক্রিকেট খেলে তাদের অনেকেই কিন্তু টি-20 ক্রিকেট খেলে না। টি-20 স্পেশালিস্ট, অর্থাৎ আমাদের এখন স্পেশালিস্ট তৈরি করার সময় এসছে। আমাদের টি-20-র জন্য স্পেশালিস্ট তৈরি করতে হবে, আমাদের টেস্টের জন্য টেস্ট স্পেশালিস্ট তৈরি করতে হবে, আমাদের ওয়ানডের জন্য ওয়ানডে স্পেশালিস্ট তৈরি করতে হবে। দেখেন, সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ, এই 4টা খেলোয়াড় আমরা কিন্তু সবাই চিনি। কেন চিনি? এই 4টা প্লেয়ার কিন্তু গত 12-14 বছর যাবত, 13-14 বছর যাবত আপনাকে সার্ভিস দিচ্ছে, বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিচ্ছে। ইতিমধ্যে মাশরাফিও 13-14 বছর সার্ভিস দিয়ে ক্রিকেটকে বিদায় জানিয়েছে, রিটায়ার করেছে। কিন্তু আমরা কিন্তু সেভাবে আর প্লেয়ার আমরা কিন্তু তুলে আনতে পারি নাই। আপনি আমাকে শামসু ভাই একটা নাম বলতে পারবেন যে ক্রিকেটারটাই সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ বাদে যে ক্রিকেটটা বাংলাদেশ ক্রিকেটকে কন্টিনিউয়াস 5 বছর সার্ভিস দিছে? আপনি কিন্তু একটা ক্রিকেটারের নাম বলতে পারবেন না। হয়তো খেলেছে 1-2 বছর খেলেছে, হারিয়ে গেছে, আবার কয়েকজন এসছে। হ্যাঁ, এই যে যেমন একটু আগে অনন্য মামুন উনি বললেন লিটন দাসের কথা, বাট এখনো কিন্তু লিটন দাস, হ্যাঁ, ইজ এ গুড প্লেয়ার, নো ডাউট, বাট ধারাবাহিকতাটা কিন্তু এখনো টেস্ট ক্রিকেটের যে মেজাজ, সেই মেজাজটা কিন্তু আমরা তার মধ্যে দেখতে পাই না। ইজ এ ভেরি গুড ক্রিকেটার, সে যদি চায়, সে যদি নিজেকে স্থির করতে পারে, টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে নিবেদন করতে পারে, তাহলে অবশ্যই সে একজন ভালো টেস্ট ক্রিকেটার হবে। টেস্ট ক্রিকেটের জন্য চাই কিন্তু আসলে নিবেদন, সেই নিবেদনটা আমাদের খেলোয়াড়দের মধ্যে আমরা কম দেখছি। টেস্ট ক্রিকেট খেলতে হলে নিজের নিবেদন লাগবে, টেস্ট ক্রিকেটকে চিন্তা ভাবনা করে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে, তাহলেই একজন পরিপূর্ণ টেস্ট ক্রিকেটার পাবো। আর এক্ষেত্রে বিসিবি একটা ভূমিকা পালন করতে পারে। টেস্টের জন্য নির্বাচকরা আছেন, তারা নিজেরাই, হাবিবুল বাশার সে জাতীয় দলের অধিনায়ক ছিল, মিনাজুল আবেদিন নান্নু জাতীয় দলের অধিনায়ক ছিল, ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান জাতীয় দলের অধিনায়ক ছিল, খালেদ মাহমুদ সুজন ডেভেলপমেন্টের চেয়ারম্যান জাতীয় দলের অধিনায়ক ছিল, নাইমুর রহমান দুর্জয় ক্রিকেট বোর্ডে আছেন, জাতীয় দলের অধিনায়ক ছিল। সুতরাং এরা বেশ কিছু ভালো বোদ্ধা লোক, খেলোয়াড় কিন্তু আমাদের ক্রিকেট বোর্ডে আছে। তারা যদি এই এখন যারা বর্তমানে ক্রিকেট খেলছে তাদের মধ্যে থেকে যদি কিছু প্লেয়ার বাছাই করে আনেন, যাদেরকে কিছু প্লেয়ারকে টেস্ট ক্রিকেটার হিসেবে তৈরি করতে হবে, ওনারা কিন্তু বুঝবেন, খেলা দেখলেই বুঝবেন যে কে টেস্ট ক্রিকেটারের খেলার মতো, কার সেই ইয়েটা, কার মধ্যে সেই প্রতিভাটা আছে, কার মধ্যে টি-20 খেলার মতো স্পেশালিটি আছে, কার মধ্যে ওয়ানডে খেলার মতো স্পেশালিটি আছে। আমাদের এই সাবেক অধিনায়করা যারা বোর্ডে আছেন, তারা কিন্তু একটা খেলোয়াড়কে কয়েক মিনিট প্র্যাকটিস করতে দেখলেই কিন্তু তারা বুঝবেন যে কে কোন মেজাজের খেলোয়াড়। সুতরাং
হ্যাঁ, জি জি তারা যেহেতু এখন আছেন সবাই একসঙ্গে 5 জন অধিনায়ক, এটাও কিন্তু একটা বিরল দৃষ্টান্ত বাংলাদেশ ক্রিকেটে। আমরা ইতিপূর্বে 5 জন সাবেক জাতীয় দলের অধিনায়ককে কিন্তু ক্রিকেট বোর্ডে কাজ করতে দেখি নাই একসঙ্গে ডাইরেক্টর হিসাবে। আজকে দেখেন সাথে জালাল ইউনুস ভাইয়ের মতন জাতীয় ক্রিকেটার আছেন, মাহবুব আনামের মতো জাতীয় ক্রিকেটার আছেন, অনেক ক্রিকেটার কিন্তু এখন ক্রিকেট বোর্ডের মেইন যে বোর্ড বোর্ডে সেখানে আছে। কিন্তু দায়িত্ব পালন করছেন। সুতরাং তারা যদি মনে করেন যে কিছু স্পেশালিস্ট প্লেয়ার আমরা আমাদের ভবিষ্যৎ প্লেয়ারদের মধ্যে থেকে টেস্ট, ওয়ানডে, টি-20-র জন্য আমরা স্পেশালিস্ট টিম গঠন করব, তারাই কিন্তু আসলে পারবেন। কিন্তু তাদের চোখ কান খোলা রাখতে হবে, তাদের প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে নির্বাচকদের সঙ্গে বসে একটা পরিকল্পনা তৈরি করতে হবে। সেই পরিকল্পনা মাফিক যদি তারা এগিয়ে যান, আমি নিশ্চিত আগামী 1 বছর যদি আমরা এইভাবে কাজ করি, আমি নিশ্চিত যে 3টা বিভাগে আমাদের 3টা স্পেশালিস্ট টিম তৈরি হওয়া সম্ভব, টেস্ট, ওয়ানডে, টি-20। আর যদি আমরা সেটা করতে ব্যর্থ হই, তাহলে যেটা হবে, এই সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা 3টা ফর্ম অফ ক্রিকেটে খেলতে খেলতে একসময় নিঃশেষ হয়ে পড়বে। একটা প্লেয়ার 3টা ফর্মের ক্রিকেটে সারা বছর ক্রিকেট খেলতে পারে না, তাকে বিশ্রাম দিতে হবে। আমরা কিন্তু তাদের ইনজুরি ছাড়া, আপনি একটা টেস্ট দেখেছেন যে ইনজুরি ছাড়া একটা প্লেয়ার বিশ্রাম নিতে পেরেছে আমাদের দেশে? এই সাকিব, তামিম, মুশফিকরা না না পারে নাই। ইনজুরি হলেই তারা বিশ্রাম নিতে পারে। সুতরাং তাদেরকে বিশ্রাম দিয়ে তাদের ক্রিকেট ক্যারিয়ারটাকে লম্বা করতে হবে, যাতে করে আমরা আরো কয়েকটা বছর আমরা তাদের কাছ থেকে এই সার্ভিসটা পাই। এই লক্ষ্যটা নিয়ে যদি আমাদের ক্রিকেট বোর্ড কাজ করে, অবশ্যই এই তারা সফল কাম হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাদের কাছে এখন সব রকম সরঞ্জাম আছে, অর্থনৈতিক ভাবে অনেক বেশি স্ট্রং, অনেক বেশি ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট লোকজন ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত, দে হ্যাভ এভরিথিং। তাদের আউটফিল্ড আছে, জিমনেসিয়াম আছে, সবকিছু আছে। জামিল ভাই, সুতরাং তারাই পারবে। কিন্তু ক্রিকেটটা তো, জামিল ভাই, ক্রিকেটটা তো বিকেন্দ্রীকরণ হলো না, যেটা দীর্ঘদিনের দাবি ছিল সব শ্রেণী পেশার মানুষের। এটা আসলে এটা খুব দুঃখজনক। আমি যতটুকু জানি, আমরা ক্রিকেট বোর্ডের লাস্ট যে এজিএমটা করেছিলাম 2006 সম্ভবত, 2005-এর এন্ডে বা 2006-এর প্রথম দিকে যে এজিএমটা করেছিলাম, সেখানে কিন্তু ক্রিকেট বিকেন্দ্রীকরণ হবে, ডিভিশনাল ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন হবে, এগুলা কিন্তু সেই কমিটিতে পাস করা হয়েছিল। সেটা কিন্তু এখনো বিসিবিতে রেকর্ডেড আছে। বাট এত বছর পার হয়ে যাওয়ার পরেও এই বিকেন্দ্রীকরণটা কেন হলো না? আমাদের প্রেসিডেন্ট জনাব নাজমুল হাসান পাপন কিন্তু অনেকবার বলেছেন যে হ্যাঁ, এই বিকেন্দ্রীকরণটা হবে, ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন, ডিভিশনাল অ্যাসোসিয়েশন হবে। বাট তারপরেও আমরা এখনো সেটা আলোর মুখ দেখেনি এখনো। সুতরাং আমি মনে করি এই জিনিসটা যদি, এই বিকেন্দ্রীকরণটা যদি করতে পারি, তাহলে তৃণমূল থেকে আরো অনেক অনেক ক্রিকেটার আমাদের মেইন স্ট্রিম লাইনে যুক্ত হবে, যেটা বাংলাদেশ ক্রিকেটকে সমৃদ্ধ করবে। জি জামিল ভাই, আমরা আলোচনা শেষ করব ফুটবলের একটু আলোচনা দিয়ে। আজকে 1 অক্টোবর, আগামীকাল বাদেই 3 অক্টোবর সেই বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। কাজী সালাউদ্দিনের একটা গ্রুপ, সেখানে শফিকুল ইসলাম মানিক সভাপতি পদে ইলেকশন করছে, আর একটা হচ্ছে সমন্বয় পরিষদ। কি মনে হচ্ছে এই নির্বাচনটা নিয়ে আদৌ কি কোনো পরিবর্তন হবে, নাকি যা ছিল তাই? কি মনে হয়? পরিবর্তন, সবাই পরিবর্তনের কথা বলছেন, পরিবর্তনের ধোঁয়া উঠেছে চারিদিকে, মানববন্ধন হয়েছে, অনেক কিছু হয়েছে, আমরা দেখেছি। সালাউদ্দিন ভাই হটাও আন্দোলন হয়েছে। হ্যাঁ, বাট বাস্তবতাটা হচ্ছে কোনো পরিবর্তন 3 তারিখে হবে না। যে কমিটি আছেন সালাউদ্দিন ভাইয়ের অধীনে কমিটি আবার ক্ষমতায় আসবে, কারণ উনাকে হারানোর মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এখনো শফিকুল হক মানিক নিজেকে সেই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে তৈরি করতে পারেননি। আগামীতে তিনি যদি লেগে থাকেন, উনি একজন যোদ্ধা, উনি একজন ক্রিকেটের একজন বাংলাদেশ জাতীয় দলের কোচ, উনি যদি ক্রিকেটের সঙ্গে লেগে থাকেন, এইটা ওনার প্রথমবার ফুটবল দলের কোচ। জি, ফুটবলের কোচ। তো ক্রিকেট বলতে বলতে খালি ক্রিকেটই চলে আসে মুখে। তো উনি 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 পারবেন, ওনাকে লেগে থাকতে হবে। এই একবার আমি নির্বাচন করলাম, হেরে গেলাম, আর বাফুফের ধারে কাছে গেছলাম না, তাহলে হবে না। উনি যদি সত্যিকার অর্থে শফিকুল ইসলাম মানিক যদি কাজ করতে চান, এবার যদি না পারেন, আমার শুভকামনা থাকবে যে সে যাতে পারে, বাট বাস্তবতাটা হচ্ছে সে আসলে পারবে না। সেইভাবে নিজেকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে এখনো পর্যন্ত শফিকুল ইসলাম মানিক ফুটবলে এখনো সেভাবে নিজের আসন গড়ে তুলতে পারেন নাই। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই সত্য। বাদল রায় হলে হয়তো দৃশ্যটা ভিন্ন হতো, বাট উনি শারীরিক কারণে নির্বাচন থেকে সরে গেছেন। যাই হোক, সংক্ষেপে যেটা বলতে হয়,
মানিক ভাই যদি এইবার নির্বাচনে হেরে গিয়েও আমি আশা করব উনি আগামীতে এই ফুটবলের সঙ্গে জড়িত থাকবেন। একদিন কাজ করতে করতে একদিন উনি হয়তো সভাপতির চেয়ারে বসবেন, হয়তো সেদিন আমরা পরিবর্তন দেখতে পাবো। বাট এই আপাতত আমি অন্তত কোনো পরিবর্তন দেখছি না। সালাউদ্দিন ভাই এবং তার পরিষদে যারা আছেন তারাই আবার নির্বাচিত হয়ে বাফুফেতে আসন দখল করবেন। জি, অসংখ্য ধন্যবাদ খন্দকার জামিল উদ্দিন, আপনার এই মূল্যবান সময় newscricket24.com কে দিলেন এবং দর্শকদের সাথে আপনার জীবনের নানাবিধ গল্প শেয়ার করলেন। আমার বিশ্বাস যে দর্শকরা প্রাণ ভরে উপভোগ করেছে। রেকর্ডেড ভার্সন থেকে যাবে, প্রচুর শেয়ার হবে, ফলে অনেক মানুষ পরবর্তীতে এই অনুষ্ঠানটি রেকর্ডেড ভার্সন দেখবার সুযোগ পাবে। যারা লাইভ দেখলেন অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা। শেষে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি দুটি কথা বলে বিদায় নেন। হ্যাঁ, ধন্যবাদ শামসু ভাই। আমাকে এবং বিশেষভাবে আরো একটু ধন্যবাদ দিতে চাই আমার খুবই স্নেহের প্রিয় আমির বাবুকে। অত্যন্ত অত্যন্ত প্রিয় একজন মানুষ। জি, হয়নি ওনার ক্লিনিক পরিদর্শনে। যাই হোক, ওনাকেও আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। তা ওনার কারণেই আসলে আজকে আমি আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি। উনি বেশ কিছুদিন থেকেই আমাকে যুক্ত করতে চেয়েছিলেন আপনাদের সঙ্গে, বাট আজকে সময় দিতে পেরেছি। সেজন্য আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাই। ওনার জন্যই আজকে আপনাদের সামনে আমার কথা বলার সুযোগ হয়েছে, আমার জীবনের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হয়েছে। আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ক্রীড়াকে ভালোবাসুন, মাদককে না বলুন, ক্রীড়ার সঙ্গে থাকুন। আর এই প্যান্ডেমিকের মধ্যে সাবধানে থাকুন, পরিবারের সবাইকে সাবধানে রাখুন, আপনি নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। এবং সেদিন আর বেশি দূরে নেই যেদিন আমরা নতুন সূর্যোদয় দেখব। আবার এই প্যান্ডেমিক মুক্ত, করোনা মুক্ত বিশ্ব আবার আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে চলাফেরা করব। ততদিন পর্যন্ত আমরা যাতে সবাই একটু সাবধানে থাকি, ভালো থাকি, পরিবারের সবাই মিলে সুস্থ থাকি, সেই চেষ্টাটা আপনারা সবাই করবেন এবং সবাই ক্রীড়ার সঙ্গে থাকবেন এবং অবশ্যই অবশ্যই মাদককে না বলবেন। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। সবাই। দর্শক মন্ডলী বুঝতেই পারলেন, উপস্থাপক হিসেবে আমাকে খুব বেশি কথা বলতে হয়নি। খন্দকার জামিল উদ্দিন এত ভালো কথা বলেন এবং স্পন্টেনিয়াস, নিজের থেকেই গড়গড় করে প্রাসঙ্গিক কথাগুলো বলে যাচ্ছিলেন, ফলে আজকে আমার কাজটা খুব সহজ হয়েছে। আমার বিশ্বাস যে আপনারা অনুষ্ঠানটা এনজয় করলেন। newscricket24.com এর সঙ্গেই থাকুন। আপনাদের সবার মঙ্গল হোক। শুভ সন্ধ্যা। ধন্যবাদ।